দশম শ্রেণীর আজকের পাঠ্য তোমরা দেখতেই পাচ্ছ। প্রলয় উল্লাস কবিতাটি আমি তোমাদের কাছে পড়াবো আজকে। যেগুলো বিষয়গুলো জানার সেগুলো জেনে নাও। কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতা। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল এবং 1976 খ্রিস্টাব্দে তার পরলোক গমন। এই কবিতার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে একটা সাম্প্রদায়িক সাম্য, বিপ্লববাদ, যুগ সচেতনতা এই সবগুলো প্রতিফলিত হয়। তো এই কবিতার মধ্যেও সেই জিনিস আছে। আর প্রলয় উল্লাস কবিতার মূল কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে প্রকাশিত হয়েছিল। সেই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। যদিও প্রলয় উল্লাস কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1329 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায়, পরবর্তীকালে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হিসেবে এটি পরিচিতি লাভ করে। কবির জন্ম আমরা জানি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তার প্রথম কবিতা হলো মুক্তি, যেটা 1326 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। আর সারা জাগানো কবিতা, যেটা যে কবিতার জন্য সারা দেশে তার যে কবিতাটি সারা জাগানো কবিতা, যেটার জন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিতি লাভ করলেন, সেটা 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত বিদ্রোহী কবিতা। এছাড়াও তার কাব্যগ্রন্থের মধ্যে আছে অগ্নিবীণা, যে কাব্যের কবিতা প্রলয় উল্লাস, বিষের বাসী আছে, সর্বহারা আছে, ফণি মনসা আছে, সাম্যবাদী আছে, চক্রবাক আছে। হ্যাঁ, এরকম আরও অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি বহু গান লিখেছেন। তার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেটা তার কবিতার গানের মাধ্যমে উঠেছে। তবে শুধু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয়, তিনি তার কবিতার মধ্যে সমস্ত রকমের কুসংস্কার, সমস্ত রকমের অপবিজ্ঞানের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তার মধ্যে যুব সচেতনতা দেখা গেছে, উদার চেতনা দেখা গেছে, এবং সবথেকে বড় কথা, তিনি তার মতামতকে বলিষ্ঠ ভঙ্গিতে প্রকাশ করেছেন। তো আজকে আমরা প্রলয় উল্লাস কবিতাটা পড়ব। কবিতাটা একটু অন্যভাবে পড়ব। কীভাবে পড়ব না, আমি তোমাদের একেবারে একটু কবিতাটা যেহেতু একটু শক্ত বোঝার পক্ষে, তাই তোমাদের আমি একদম প্রশ্ন উত্তর সমেত আলোচনা করে বুঝিয়ে দেবো। একটা একটা করে প্রশ্ন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো, তাতে তোমাদের কবিতাটা পড়তেও সুবিধা হবে এবং পরবর্তীকালে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন দেখো। প্রথমেই আমি কবিতার নামকরণের সার্থকতাটা একটু আলোচনা করে দিই। নামকরণের সার্থকতা আলোচনা করতে গেলে প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে যে কবিতার নাম কিসের উপর ভিত্তি করে হচ্ছে। কখনো কখনো কবিতার মূল যে চরিত্র, যে বিষয়, সেটার উপর নির্ভর করে নামকরণ হয়। কোনো বিশেষ চরিত্রের ওপর ফোকাস করে বা কোনো বিশেষ চরিত্রকে কেন্দ্র করে নামকরণ হয়। আর কখনো কখনো স্রষ্টার অভিপ্রায় কী সেটা কবিতার অন্তর্নিহিত অর্থের মধ্য দিয়ে উঠে আসে, সেটার ওপরেও নামকরণ হয়। তো আমরা প্রলয় উল্লাস কবিতাটার নামকরণ কিসের ভিত্তিতে হয়েছে সেটা একটু দেখি। প্রথমেই যখন কবিতার আমরা একটা নাম পাই, প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কথাটার অর্থ কি? প্রলয়ের উল্লাস। প্রলয় মানে ধ্বংস। ধ্বংসের জন্য উল্লাস করা হয়, বা ধ্বংসের জন্য কি উল্লাস কাম্য? এই প্রশ্নটা রেখেই নামকরণের সার্থকতাটা আলোচনা করছি। যে পৃথিবীতে যখন, সমাজে যখন একের পর এক অন্যায় ঘটতে থাকে এবং যখন সারা জগৎ অশুভতায় ভরে ওঠে, অভদ্রতায় ভরে ওঠে, তখন বোধহয় সমাজ ধ্বংসেরই প্রয়োজন পড়ে। তো সেই ধ্বংসের জন্য আমরা ধ্বংসের দেবতা ভগবান শিবকে প্রার্থনা করতে পারি। এই কবিতায় কিন্তু প্রলয়ের উল্লাস বলতে কবি মহাকাল, শিব, প্রলয়ঙ্কর ভগবান শিবের কথাই বলেছেন। তো দ্বিতীয়ত হচ্ছে
তাহলে দেখা গেল যে প্রলয়ের উল্লাস মানে ধ্বংসের আনন্দ। কখন কবি বা মানুষ ধ্বংসের আনন্দকে উপভোগ করতে যায়? না যখন সমাজ একবারেই সমাজের মধ্যে একেবারেই সাংঘাতিকভাবে যখন অধঃপতন শুরু হয়ে যায়, তখন মানুষ সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখে। আমাদের দেশে যে সময়ে এই কবিতাটি লেখা হয়েছে, সেই সময়ে পরাধীন ভারতবর্ষ, শৃঙ্খলিত দেশবাসী, পরাধীন ভারতবর্ষের মুক্তিকামী কবি সেই সময়ের পরিপ্রেক্ষিতে একটা প্রলয়ঙ্কর ধ্বংসের আহ্বান করতে চেয়েছেন, যাতে এই যুগের অবসান ঘটে আবার নতুন যুগের সূচনা হতে পারে। তখন তিনি মহাকালরূপী দিগম্বর নটরাজ শিবের সমাগমের সম্ভাবনাকে প্রত্যক্ষ করেছেন। তিনি আরও প্রত্যক্ষ করেছেন যে নটরাজ শিব তার প্রলয় নৃত্যে সিন্ধু পাড়ের সমস্ত সিংহদ্বারের পরাধীনতার আগলকে ভেঙে চুরে তছনছ করে দেবেন। জীবনহারা অসুন্দরকে তিনি ছেদন করে একটা সুন্দরের প্রতিষ্ঠা করবেন। সমস্ত অমঙ্গল জড়তাকে বিনাশ করবেন। সেই কারণেই প্রলয়ের মধ্যে আনন্দ লুকিয়ে আছে। আর পরাধীন ভারতের শৃঙ্খল মোচনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছেন কবি কিসের মাধ্যমে? না নটরাজ মূর্তির, নটরাজের রুদ্ররূপের বর্ণনার মাধ্যমে। কালবৈশাখীর প্রচণ্ড ঝড়ের মতো তিনি চাইছেন প্রচণ্ড ধ্বংস নেমে আসুক। পরাধীনতার এবং অন্যায় অত্যাচারের অবসানে রুদ্রদেব আসুন, তিনি বজ্রশিখার মশাল জেলে আসুন, সত্যের প্রতিষ্ঠা করুন, আর সমস্ত অমানিসার অবসান ঘটুক, নতুন উষা অরুণ আলোয় উদ্ভাসিত হোক। এই যে প্রলয়ের ভয়ঙ্কর একটা প্রলয়ের আগমনে একটা দাসত্বমগ্ন শোষিত জাতি, আত্মশক্তিহীন স্থবির জাতি যারা সঞ্জীবিত হবে, অসুন্দরের বিনাশে কি হবে? এই প্রলয়ের মধ্যে সত্য এবং সুন্দরের প্রতিষ্ঠা ঘটবে। পরাধীনতার গ্লানি ঘুচিয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠা করাই কবিতাটির মূল বিষয়বস্তু। এবং এই কারণেই প্রলয়ের প্রতি যে আনন্দ, সমাজ একদম পচে যাওয়া সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়ার যে স্বপ্ন কবি দেখছেন, সেই কারণেই কবির কাছে প্রলয় হলো উল্লাসের, প্রলয়ের আনন্দের। এই জন্যই কবিতাটির নামকরণ করা হয়েছে প্রলয় উল্লাস, অর্থাৎ প্রলয়ের আনন্দ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রথমেই কবিতার শুরু হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। আমি একটুখানি পড়ে দিই, তারপর দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার প্রশ্ন হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, এখানে তোরা কারা? আর কবি তাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন, কার জয়ধ্বনি করতে বলেছেন এবং কেন বলেছেন? তো প্রথমেই আমি বলি তোরা কারা। তোরা হলো অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, পরাধীন মুক্তিকামী ভারতবর্ষীকে কবি তোরা বলে সম্বোধন করেছেন। তাদেরকে কেন জয়ধ্বনি করতে বললেন? না, ব্রিটিশ শাসকের অত্যাচারে ভারতবর্ষে যখন জীর্ণ, তখন স্বাধীনতার আকাঙ্ক্ষা সবার মনেই জাগ্রত করার চেষ্টা করতে শুরু করেছেন সাহিত্যিক সমাজ, সাধারণ মানুষ, বিপ্লবীরা। আর সাহিত্যিকরা যেহেতু সাহিত্য তাদের একটা হাতিয়ার, তাই কবি সাহিত্যিকরা তাদের ওই হাতিয়ারকেই সমাজ চেতনা জাগ্রত করার কাজে ব্যবহার করেছেন। এবং সেই অভিপ্রায়ে কবি নজরুল ইসলামও ভারতবর্ষের মানুষের মধ্যে একটা উন্মাদনা জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি মুক্তিপথের অগ্রদূত হিসেবে রুদ্রদেব, শঙ্কর, নটরাজের প্রলয় জয়ধ্বনি করতে বলেছেন। তাদের নটরাজকে আহ্বান করার জন্য ওই পরাধীন ভারতবাসীকে বলেছেন। তিনি তাদেরকে এটাও বলেছেন যে তারা যেন রুদ্রের জয়ধ্বনি করে, যাতে আমাদের দেশে সমস্ত অমানিসার অবসান ঘটে, নতুনভাবে একটা নতুন সমাজ গড়ে ওঠে। এবং ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, অর্থাৎ কালবৈশাখীর ঝড়ের মতো
কালবৈশাখীর ঝড় যেমন সমস্ত জীর্ণতা, সমস্ত ধূলি মলিনতাকে উড়িয়ে নিয়ে চলে যায়, তারপর একটা পৃথিবীকে নতুন সতেজ সজীব পৃথিবী উপহার দেয়, প্রকৃতি উপহার দেয়, সেরকমভাবেও কবিও এখানে বলেছেন সেরকমভাবেই যে সমস্ত কিছুকে তছনছ করে, সমস্ত অশুভ শক্তিকে তছনছ করে একটা শুভ শক্তি প্রতিষ্ঠা করার জন্য রুদ্ররূপী নটরাজকে আমাদের দেশের আজকে খুবই প্রয়োজন, তাই তারই জয়ধ্বনি কবি করতে বলেছেন। 3 নম্বর প্রশ্ন দেখো। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর। প্রশ্ন আসবে নূতনের কেতন কি, আর এই উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। প্রথম প্রশ্ন হচ্ছে নূতনের কেতন কি। কেতন শব্দটির অর্থ হচ্ছে পতাকা। নূতনের কেতন কেন না, নতুন কিছুর আগমনের জন্য পতাকা উঠছে বা নিশান উঠছে, নতুন আগমন বার্তা প্রকাশ করা বা নতুন সম্ভাবনা, তার জন্য যে নিশান ওড়ানো তাকেই বলা হয়েছে নূতনের কেতন। অর্থাৎ নতুন কিছু আসার পতাকা উত্তোলন করা হচ্ছে যাতে নবযুগের সূচনা ঘটে। পরের প্রশ্নটা কি না, এই অংশের তাৎপর্য লেখো। এই অংশের তাৎপর্য কি না, যখন সূর্যের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি থাকে একদম মুহ্যমান, সেই সময় একটা কালবৈশাখীর প্রচণ্ড ঝড় এসে প্রকৃতিকে শান্ত শীতল করে একটা নতুন পরিবেশ তৈরি করে দেয়। ঠিক তেমনিভাবেই প্রলয়ঙ্করী সেই ঝড়ের মতোই আমাদের সমাজকে, অশুভ শক্তিতে ভরে যাওয়া সমাজকে ধ্বংস করার জন্য প্রলয়ঙ্কর রুদ্রের আগমন বার্তা ঘোষিত হোক। শীতল বৃষ্টিধারায় পৃথিবীতে যেমন নবীন প্রাণের সঞ্চার হয়, তেমনি ভারতের তরুণ বিপ্লবীরাও কালবৈশাখীর দুর্বার গতিতে স্বাধীনতার কেতন উড়িয়ে নবযুগের সূচনা করুক। কবির এটাই কাম্য, তাই তিনি বলেছেন ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। আবার তিনি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার 4 নম্বর প্রশ্নে চলে যাই। প্রশ্ন 4-এ আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। এখানে 2 রকমের প্রশ্ন দিয়েছি আমি, দেখো। একটা হচ্ছে প্রলয় নেশার নিত্য পাগলকে, এই প্রশ্নটা 1 নম্বর, তার সঙ্গে তিনি এসে কি করবেন 2 নম্বর। 3 নম্বরের প্রশ্ন আবার এই একই উদ্ধৃতি দিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে যে প্রলয় নেশা বলতে কি বোঝানো হয়েছে এবং কাদের মধ্যে এই নেশা জেগে উঠেছে। এখানেও 1 + 2 3 নম্বর। আমি 2টো প্রশ্নেরই আলাদা আলাদা করে উত্তর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। তো এখানে প্রলয় নেশার নিত্য পাগলকে আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে এখানে কবি রুদ্রদেব নটরাজের ভয়ঙ্কর রূপকে প্রলয় নেশা নৃত্য পাগল বলেছেন, কারণ নটরাজের তাণ্ডব নৃত্যের সঙ্গে আমরা পরিচিত। তাই প্রলয় নেশার নৃত্য পাগল বলতে এখানে কবি নটরাজের প্রলয় রূপকেই বলেছেন। তিনি এসে কি করবেন, তিনি কবি উপলব্ধি করেছেন যে পরাধীন ভারতবর্ষের স্তরে স্তরে যে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামির গ্লানি সঞ্চিত হয়েছে, স্বদেশবাসীর সংকীর্ণ জীবনে যে জীর্ণতা বাসা বেঁধেছে, তার গোড়া ধরে টান দেওয়া দরকার। সেই জন্যই প্রলয় নেশায় উন্মত্ত হয়ে তরুণ বিপ্লবী সমাজ এই স্থবিরতাকে ধ্বংস করবে, এটাই কবির কাম্য। তিনি এটাই চেয়েছেন। সেই কারণেই তিনি নটরাজ শিবকে আহ্বান করছেন যে তিনি এসে প্রলয় নৃত্য করে সমাজের সমস্ত স্থবিরতাকে, দীর্ণতাকে, সমস্ত কুসংস্কারকে, ধর্মীয় গোড়ামিকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে নতুন কিছু সৃষ্টি করুন। আসুক নতুন সৃষ্টির পূর্ণ লগ্ন। এবার পরের প্রশ্নটায় চলে যাই যে প্রলয় নেশা বলতে কি বোঝানো হয়েছে। প্রলয় নেশা বলতে হচ্ছে প্রলয়ের যে নেশা, অর্থাৎ ধ্বংস করারও একটা নেশা থাকে, যে সমস্ত কিছুকে ধ্বংস করে নতুন কিছু প্রতিষ্ঠা করা হবে, এই যে নেশা, এটাকেই বলা হয়েছে প্রলয় নেশা।
কাদের মধ্যে এই নেশা জেগে উঠেছে? প্রলয় নেশা জেগে উঠেছে নটরাজ শিবের মধ্যে। আর নটরাজ শিবের সেই প্রলয়ের নেশার যে সত্তা, সেই সত্তা যেন ভারতের বিপ্লবী সমাজ, মুক্তিকামী, স্বাধীনতার মুক্তিকামী বিপ্লবী সমাজের মধ্যে ছড়িয়ে গেছে। সেই সত্তা যেন পর্যবসিত হয়েছে ভারতের স্বাধীনতাকামী তরুণ বিপ্লবী দলের মধ্যে। তাই কবি এই কথাই বলেছেন যে ধ্বংসের মাধ্যমে তরুণ সমাজ যেন নতুন, নবীন, সমস্ত কিছু সুন্দর, শুদ্ধ, পবিত্র কিছুকে নতুনভাবে সমাজের বুকে স্থাপন করে। তাই তাদের মধ্যেই প্রলয়ের নেশা জেগে উঠেছে, এটাই কবি বলতে চেয়েছেন। তারপরের লাইন দেখো, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই প্রশ্নটাই আমি চলে যাচ্ছি। পাঁচ নম্বর প্রশ্ন, যে সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগুন। এখানে সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধু পাড়ের সিংহদ্বার কথাটির দুটি অর্থ আছে কবিতায়। এক হচ্ছে, প্রথম হচ্ছে যে এটা হচ্ছে আক্ষরিক অর্থে বোঝানো হচ্ছে সিন্ধু পাড়ের যে সিংহদ্বার, অর্থাৎ সমুদ্র তীরের দ্বীপভূমি আন্দামানের কারাগার অর্থাৎ সেলুলার জেলের কথা বলা হয়েছে। আর সেখানে যে কারাগারে মানুষ বন্দি থাকে তার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় অন্তর্নিহিত অর্থ হচ্ছে অত্যাচারী সাম্রাজ্যবাদী শক্তির কঠিন প্রবেশদ্বারকে বলা হয়েছে সিন্ধু তীরের সিংহদুয়ার। দুটো অর্থ তাহলে তোমরা জেনে গেলে। আক্ষরিক অর্থ হচ্ছে আন্দামানের সেলুলার জেলকে বলা হয়েছে, এবং অন্তর্নিহিত অর্থ হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির যে কঠিন প্রবেশদ্বার, সেখানে প্রবেশ করতে যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয় সেই কথাকে বলা হয়েছে, সেটাকে বোঝানো হয়েছে। এবার সেখানকার আগল কে কিভাবে ভাঙলো? না, রুদ্রদেবের যে প্রলয়ঙ্করী শক্তি, সেই শক্তির প্রতীক বিশ্বের মুক্তিকামী তরুণ দল, স্বাধীনতা বিপ্লবীরা। রুদ্রদেবের ভয়ঙ্কর শক্তির প্রতীক হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতাকামী তরুণ বিপ্লবী দল। তারা নিজেদের জীবনও উৎসর্গ করেছে দেশকে স্বাধীনতার সূর্য, দেশের স্বাধীনতার সূর্য উদয়ের জন্য। তারা অত্যাচারী শাসকের কঠিন কারাগার ভেঙে ফেলেছে। সংগ্রামী তরুণ দল তাদের নিজেদের সর্বস্ব দিয়ে স্বৈরাচারী শাসনের ভিত্তি টলিয়ে দিতে পারে। তাদের প্রবল প্রতিবাদে যেন সিন্ধু পাড়ের সিংহদুয়ারের আগলও ভেঙে যেতে পারে। এই কথাই কবি তার কবিতায় বলেছেন। তারপরে দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি। প্রশ্ন নম্বর 6 দেখো, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে যে কয়েকটা প্রশ্ন হবে সেগুলো হচ্ছে, মৃত্যুগহন অন্ধকূপ বলতে কি বোঝানো হয়েছে, মহাকালের চন্দ্ররূপ কি, বজ্রশিখার মশাল কি, আর কার আগমন সূচিত হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে দেখো, শোনো। দেখো, মৃত্যুগহন অন্ধকূপ বলতে কি বোঝানো হয়েছে না, ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতবর্ষকে বোঝানো হয়েছে মৃত্যুগহন অন্ধকূপ। দ্বিতীয় প্রশ্ন কি, মহাকালের চন্দ্ররূপ। মহাকালকে, ভয়ঙ্কর শিবের রুদ্ররূপকে মহাকাল বলা হয়েছে। আর শিবের যে চন্দ্ররূপ, তা সৃষ্টি এবং ধ্বংসের দেবতা, প্রতীক হিসেবে শিবকে বলা হয়েছে। শিব মূলত ধ্বংসের দেবতা, এবং তিনি ধ্বংসের কালে তার চন্দ্ররূপ দেখতে পেয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই বলেছেন মহাকালের চন্দ্ররূপে। তারপরের প্রশ্ন কি না, বজ্রশিখার মশাল কি। বজ্রশিখা হচ্ছে আগুন, বজ্রের আগুন। প্রলয়োল্লাস কবিতায় বজ্রের আগুন বলতে এক ভয়ঙ্কর সর্বনাশী আগুনের কথা কবি বলেছেন, যে সর্বনাশী আগুন সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। তাহলে বজ্রশিখার মশাল বলতে একটা ভয়ঙ্কর বজ্রের আগুনের কথা বলা হয়েছে। এই মশাল জেলে কে আসছে না, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর অর্থাৎ মহাকাল শিব তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসছেন। এবং কেন আসছেন, আমি তার সঙ্গে আরেকটা প্রশ্ন অ্যাড করে দিয়েছি যে কেন আসছেন, ভয়ঙ্করের আসার কারণ কি, বা ভয়ঙ্কর কেন আসছেন। তার কারণ হচ্ছে
পরাধীন ভারতবর্ষ তো বিদেশি শাসনের হাতে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হয়েছে। তো সেই লাঞ্ছনা, দেশ মায়ের সেই লাঞ্ছনা কবি যেন সহ্য করতে পারছেন না। তিনি শিবকে আহ্বান করেছেন, ধ্বংসের দেবতাকে, এবং সেই শিবের ধ্বংসের প্রতীক হচ্ছে আজকের বর্তমান যুব সমাজ। সেই যুব সমাজ যেন শিবের ধ্বংসের প্রতীক হয়ে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্করের মতো এসে সমাজকে ধ্বংস করে দিয়ে নতুন সমাজ গড়ে তুলবে, পরাধীনতাকে শেষ করে দিয়ে নতুন স্বাধীনতার সূর্যোদয় ঘটাবে। এই আশা নিয়েই কবি বলেছেন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তারপরেই কবিতায় তিনি চলে গেছেন যে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপরের লাইনে দেখো, ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়, বিশ্ব পাতার বক্ষ কোলে, রক্ত তাহার কৃপাঞ্চলে, দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে, স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই অবধি আমি কয়েকটা প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি। 7 নম্বর প্রশ্ন, হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করকে তিনি হাসছেন কেন? 8 নম্বর প্রশ্ন, ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঝুলায়। এখানে 8 এবং 9 নম্বরে এই দুটো লাইনে প্রশ্ন দেওয়া হয়েছে, সে দুটোই আমি বলে দিচ্ছি। 7 নম্বর প্রশ্ন প্রথম হচ্ছে হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করকে ভয়ঙ্কর যিনি ভয় ত্রাস সঞ্চার করেন তিনি ভয়ঙ্কর, যিনি ভয় দেখান তিনি ভয়ঙ্কর। তো প্রলয়োল্লাস কবিতায় কবি কাকে ভয়ঙ্কর বলেছেন? এক তো নটরাজ শিব ভয়ঙ্কর, এবং তার প্রতীক যে বিপ্লবের মুক্তিকামী সৈন্যদল অর্থাৎ তরুণ যুব সমাজ, তাদেরকেই কবি ভয়ঙ্কর বলেছেন। তারা হাসছে কেন না, ভয়ঙ্কর বেশে তারা যে কোনো বিপদকে আলিঙ্গন করে নিয়ে হাসি মুখে নিজেদের জীবন উৎসর্গ করে নতুন সমাজ গড়ে তুলবে, সেই জন্যই তাদের মুখে হাসি। অর্থাৎ সেই ভয়ঙ্করের মুখে হাসি এই কারণে যে হাসি মুখে তারা সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যাবে, অগণিত ভারতবাসীকে মুক্তির পথ দেখাবে। পরের প্রশ্ন কি? ঝামর তাহার কেশের দোলা। এখানে ঝামর শব্দটির অর্থ কি? ঝামর শব্দটার অর্থ হচ্ছে রুক্ষ, মলিন এবং কৃষ্ণবর্ণ। একটা ভয়ঙ্কর কালো রঙের, ঘোর কালো রঙের রুক্ষ মলিন কোনো কিছুকে বলা হয় ঝামর। এখানে ঝামর শব্দটিকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে না, ভারতবর্ষ যে দীর্ঘদিন ধরে অশিক্ষা, ধর্মীয় গোড়ামির অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, আর অত্যাচারী শাসকরা, ব্রিটিশ শাসকরা শাসনের নামে ভারতবাসীকে শোষণ করছে, এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তির জন্য কবি রুদ্র নটরাজের মতো একটা ভয়ঙ্কর শক্তিশালী কোনো কিছুর আগমন প্রার্থনা করেছেন, এবং সেই ভয়ঙ্কর শক্তিশালী যারা আসবে তারা হচ্ছে তরুণ যুব সমাজ, তাদের আগমন প্রার্থনা করেছেন কবি। এবং প্রলয়ের দেবতা রূপ বর্ণনা করতে গিয়েই তিনি ঝামর শব্দটি ব্যবহার করেছেন, যে রুক্ষ এবং ঘোর কৃষ্ণবর্ণের কেশের উল্লেখ করেছেন, যা নটরাজ শিবের জটাপাশের সঙ্গে সাযুজ্যময়। ভাঙন দেবের ঝামরের মতো জটাজালের ঝাপটায় যেন সমগ্র গগন লোক আলোকিত হয়ে ওঠে। তারপরের প্রশ্নটা কি? ঝাপটা মেরে গগন দুলায়। কে কিভাবে গগন দোলায়? আচ্ছা, ওই প্রশ্নটা আমার এখানে লেখা হয়নি, তোমরা শুনে রাখো। ঝাপটা মেরে গগন দোলায়, কে ঝাপটা মেরে গগন দোলায় না, রুদ্রদেব তার ঝামরের মতো ঘন কৃষ্ণবর্ণ কেশের আঘাতে গগনকে দোলায়িত করে। তোমরা এই প্রশ্নটা লিখে নাও, যেটা আমার এখানে লেখার একটু ভুল হয়ে গেছে। ঝাপটা মেরে গগন দোলায়, কে কিভাবে গগন দুলিয়ে দেয় এবং তার গগন দোলানোর কারণ কি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা জানি রুদ্রদেব মহাকাল শিব নটরাজ, তিনি তার ঝামর কৃষ্ণবর্ণ রুক্ষ কেশের মাধ্যমে গগনকে যেন কৃষ্ণবর্ণ কেশের আঘাতে জটার আঘাতে গগনকে যেন দুলিয়ে দিচ্ছেন।
তার গগন দোলানোর কারণ কি? তিনি ধ্বংসের আনন্দে মত্ত হয়ে উঠেছেন এবং তার ধ্বংসের নৃত্য, তাণ্ডব নৃত্য করার সময় তার জটাভার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং তার ফলেই সে ধ্বংসের ভয়ানক মুহূর্তে তার জটাজলের ঝাপটায় আকাশ যেন আন্দোলিত হয়ে যাচ্ছে। তারপরের প্রশ্ন হচ্ছে, ধূমকেতু তার সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঝুলায়। ধূমকেতু বলতে কি বোঝানো হয়েছে? ধূমকেতু আমরা জানি একটা জ্যোতিষ্ক, তো সৌরজগতে একটা নির্দিষ্ট পথে ভ্রাম্যমান কোনো অগ্নিপিণ্ড যার পিছন দিকটা ঝাঁটার মতো তাকে বলা হয় ধূমকেতু। ধূমকেতুর তীব্র গতিবেগ এবং অগ্নিসত্তার কারণে কোনো কিছুর সঙ্গে তার সংঘর্ষ হলে ধ্বংস সেখানে অনিবার্য। তো ধূমকেতু যেমন সৌরজগতের একটা বিস্ময়কর বস্তু, অজ্ঞান অশিক্ষিত মানুষের কাছে, তেমনি ধূমকেতু হচ্ছে অমঙ্গলের নিশান, অমঙ্গলের প্রতীক। কবির লেখনীতে ধূমকেতু কিন্তু রুদ্র নটরাজের প্রতীক, অর্থাৎ সাময়িক অমঙ্গল যেটা এসে পরিপূর্ণভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে। তাই ধূমকেতু হচ্ছে রুদ্র নটরাজের সহচর, কারণ নতুন সৃষ্টির জন্য পুরনো কিছুকে ধ্বংস করা প্রয়োজন হয়। তাই ধূমকেতু এসে সেই সমস্ত কিছুকে প্রলয় ঘটিয়ে ধ্বংস করে দেবে এবং সেই কারণেই সর্বগ্রাসী সর্বনাশী একটা জ্বালামুখী অর্থাৎ অগ্নিসংযোগ করবে সেখানে। সেই কথাই কবি বলেছেন যে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঝুলায়। ধূমকেতু যেন আসছে তার চামর ঝুলিয়ে এবং সে সর্বনাশ ঘটিয়ে দেবে, সর্বগ্রাসী আগুনে সমস্ত কিছুকে বিধ্বংস করে দেবে, তারপরে আবার নতুন সমাজ গড়ে উঠবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝুলে, দোদুল দোলে অট্টরোলের হট্ট বলে স্তব্ধ চরাচর ওরে স্তব্ধ চরাচর। প্রশ্ন হচ্ছে বিশ্বপাতা কে? বিশ্বপাতা বলতে এখানে বলা হয়েছে যে বিশ্বের পালনকর্তা বা বিশ্বের রক্ষাকর্তা। পা হচ্ছে রক্ষাকর্তা, ত্রি হচ্ছে পাতা, ত্রি ধাতুর থেকে পাতা। তো এই কবিতায় দেবাদিদেব মহাদেবকে কবি বলেছেন একাধারে তিনি ধ্বংসের প্রতীক আর একাধারে তিনি সৃষ্টিরও প্রতীক। তাই তিনি বিশ্বের পালনকর্তা, তিনি ধ্বংস করেন আবার সৃষ্টিও করেন, তাই তিনি বিশ্বের পালনকর্তা। তো এই বিশ্বের এই পালনকর্তার বক্ষ কোলে কার অবস্থান? না, নবযুগের যে স্বাধীনতার মুক্তিকামী তরুণ সূর্য, যারা তরুণ যুব সমাজ, যারা দেবাদিদেবের প্রতীক, রুদ্ররূপের প্রতীক, তাদেরই অবস্থান এই বিশ্বের পালনকর্তার বক্ষে। ভারতবর্ষের পরাধীনতা শৃঙ্খল মোচনে এই তরুণ বিপ্লবী দল উদ্যত হয়েছে। তাই তারা বিশ্বপাতার বক্ষ কোলে কৃপানের মতো ঝলসে উঠেছে, তীক্ষ্ণ কৃপানের মতো তারা ঝলসে উঠেছে। সেই জন্যই বিশ্বপাতার বুকে তাদের অবস্থান। তারপরের প্রশ্ন কি? স্তব্ধ চরাচর বলতে কি বোঝানো হয়েছে বা চরাচর কেন স্তব্ধ হয়ে গেছে? স্তব্ধ চরাচর মানে এই যে ধর্মীয় গোড়ামিতে আচ্ছন্ন, কুসংস্কারে আচ্ছন্ন, পরাধীনতায় আচ্ছন্ন, জীর্ণ দীর্ণ একটা ভারতবর্ষ, একটা কলুষিত সমাজ, একেই বলা হয় যে স্তব্ধ চরাচর। অর্থাৎ এখানে আর কোনো শুভ কিছুর উদ্ভব ঘটছে না, তাই অশুভ কিছুতে পরিপূর্ণ হয়ে গেছে, তাই চরাচর যেন স্তব্ধ হয়ে গেছে, এখানে যেন প্রাণের স্পন্দন থেমে গেছে। তো চরাচর কী কারণে স্তব্ধ হয়ে গেছে? না, ভারতবর্ষে ইংরেজি শাসন চলছে, ভারতবর্ষে একটা শাসনের মধ্যে একটা অন্যায়, একটা অবিচার, একটা নৈরাজ্যের গ্লানি পুঞ্জীভূত হয়েছে। তাকে দূর করার জন্য কি প্রয়োজন? নটরাজের প্রলয় নৃত্যের প্রয়োজন। ভাঙনদেব নটরাজ শিব তার তাণ্ডব নৃত্যে ধ্বংসলীলায় উন্মত্ত হয়ে তিনি যেন অট্টহাসিতে ফেটে পড়ছেন এবং তার সেই ভয়ঙ্কর হাসিতে সমগ্র চরাচর যেন স্তব্ধ হয়ে আছে, যেন থমথমে হয়ে আছে যে এই মুহূর্তে একটা ভয়ানক বিপর্যয় ঘটতে চলেছে এবং যে বিপর্যয় আমাদের ভারতবর্ষের কাম্য। কবি বলেছেন এই বিপর্যয় এই মুহূর্তে কাম্য, কারণ সমাজ যখন নষ্ট হয়ে যায় তখন সেই সমাজের ধ্বংস অনিবার্য হয়, আর ধ্বংস অনিবার্য হয় বলেই ধ্বংস ঘটে বলেই আবার নতুন সৃষ্টি হয় এবং কবি সেই জন্যই নটরাজ শিবকে তার ধ্বংসলীলা সাধন করার জন্য আহ্বান জানিয়েছেন। কাদের মাধ্যমে? তরুণ যুব সমাজের মাধ্যমে।
আজকে তোমাদের 10টা প্রশ্ন করালাম, পরের ক্লাসে আমি বাদবাকি আরও 10টা প্রশ্ন করাবো। আজকের মতো ক্লাস এখানে শেষ। তোমরা এই প্রলয়োল্লাস কবিতাটা, আমি তো তোমাদের প্রশ্ন ধরে ধরে পড়াচ্ছি, তোমরা আগে কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপরে দেখবে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে তোমাদের যে পড়াটা সেটা একসঙ্গে মিলিয়ে মিলিয়ে করলে তোমাদেরই প্রশ্নগুলো তৈরি করতে সুবিধা।